হলো গিন্নি, এখনো পড়ে পড়ে যে ঘুমোচ্ছ? সকালে আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে যে, আর তুমি এখনো ঘুম থেকে উঠছো না কেন? তুমি কখন খাবার দাবার বানাবে? আর আমি কাজে যাব না? বাবা, এখন তো সবে সকাল 9টা বাজে, আর তুমি এখনই আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছো। একটু যে শান্তিতে ঘুমাবো তারও কোনো উপায় নেই। আরে শান্তিতে ঘুমাবো মানে? তুমি কি পড়ে পড়ে ঘুমানোর জন্য সংসার করতে এসেছো নাকি? এভাবে কতদিন চলবে গিন্নি? তুমি কি তোমার শরীরের অবস্থা দেখেছো? আচ্ছা ঠিক আছে, ওখানে খিচুড়ি রাখা আছে, গতকাল রাত্রের খিচুড়ি। ওই খিচুড়ি খেয়ে আজ কাজে যাও। আহা গিন্নি, 7 দিন ধরে শুধু খিচুড়িই খাচ্ছি। সকালে খিচুড়ি, দুপুরে খিচুড়ি, আবার রাত্রেও খিচুড়ি। খিচুড়ি খেতে খেতে আমি তো খিচুড়ি হয়ে গেলাম। খিচুড়ি হলো পৃথিবীর সব থেকে সহজ রান্না। ডাল ভাত রান্না করার চেয়ে এই চাল আর ডাল মিশিয়ে রান্না করলে একদিকে যেমন সময় কম লাগে, অপরদিকে খরচও বাঁচে। সারাদিন শুয়ে বসে থেকে শরীরটাকে কি বানিয়েছো একবার উঠে দেখো। এই স্বাস্থ্য নিয়ে তুমি তো বেশি দিন বাঁচতেও পারবে না। যে কোনো সময় তোমার শরীর তো খারাপ হয়ে যেতে পারে। নিজের ওজনটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করো গিন্নি। আমার ওজন নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না, তুমি তোমার নিজের চরকায় তেল দাও। মোটা হলো এক রকমের আভিজাত্য। আগেকার দিনে রাজা বাদশাদের দেখতে না, তারা সবাই মোটা ছিল। যারা রোগা মানুষ তারা হলো অসহায় এবং দরিদ্র। হে ভগবান, আমি জানি না তোমার এই কথার উত্তর কি হবে। আজকের যদি আমি বাবা মায়ের পছন্দে বিয়ে করতাম, তাহলে আমার কপালে আজ এত দুঃখ থাকতো না। নিজেই পছন্দ করে বিয়ে করাতে তোমার মতো বউ আমার এই কপালে জুটেছে। না পেলাম জীবনে শান্তি, আর না পেলাম সুখ। এখানে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করো না তো, যাও এবারে তুমি তোমার কাজে চলে যাও। এখন আমি একটু ঘুমাবো, আসার সময় কিছু ডিম নিয়ে এসো। ডিম নিয়ে আসবো মানে? আমি তো আগের দিনও কিছু ডিম নিয়ে এলাম। আরে তুমি জানো না, প্রতিদিন সকালে আমার 4টে করে ডিম লাগে। 4টে করে ডিম না খেলে আমার ঠিক পেট ভরে না। জানি না বিধাতা আমাকে আরও কত কিছু দেখাবে। একজন মানুষ যে একসাথে 4টে করে ডিম খেতে পারে, সেইটাই আমি জানতাম না। বড়লোক বাড়ির সন্তানেরা প্রতিদিন সকালে 4টে করে ডিম দিয়ে টিফিন করে, আর যারা গরিব তারাই না খেয়ে থাকে। আচ্ছা, এখন আর তুমি একটাও কথা বলবে না। রাত্রে আসার সময় কিছু ডিম নিয়ে আসবে। রামু ভাই, ও রামু ভাই, বাড়িতে আছো? তোমার সাথে আমার বিশেষ কিছু কথা ছিল, খুব জরুরি কথা। রামু ভাই, ও রামু ভাই, দয়া করে একটু বাইরে এসো। আবার কে এসে ডাকতে শুরু করলো? আমি জানি না এই সকল লোকেরা আবার কোথা থেকে আসে। কি ব্যাপার, কাকে চাই আপনার? রামু ভাই বাড়িতে নেই, সে কাজে গেছে। আপনি পরে আসবেন। আপনি নিশ্চয়ই রামু ভাইয়ের বউ। আপনি আমার বৌদি হন। আপনার হাজবেন্ড আমার ছোটবেলার বন্ধু। আসলে অনেকদিন আমি দেশের বাইরে ছিলাম, গতকালই বাড়িতে ফিরেছি। আর ফিরেই আমি রামু ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। আচ্ছা সে ঠিক আছে, কিন্তু রামু ভাই তো এখন বাড়িতে নেই, আপনি না হয় পরে আসবেন। আচ্ছা বৌদি, আপনার বাড়ি থেকে একটা খুব বিশ্রী দুর্গন্ধ আসছে। আপনার বাড়িতে কি কোনো ইঁদুর টিঁদুর পচে মরে আছে? আরে না না, এখানে মরা ইঁদুর কোথা থেকে আসবে? আপনার বোধহয় কোনো ভুল হচ্ছে। বৌদি ক্ষমা করবেন, কেন জানি না মনে হচ্ছে এই বিশ্রী দুর্গন্ধটা আপনার গায়ে থেকেই আসছে। কিছু মনে করবেন না বৌদি, আমার অনুমান ভুলও হতে পারে। না না ভাই, আপনি একদম ঠিকই বলেছেন, কারণ আমি নিয়মিত স্নান করি না, তাই আমার শরীর থেকে এমন বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে। আপনি স্নান করেন না মানে এ কি বলছেন আপনি? আরে ভাই, আপনি জানেন পৃথিবীতে জলের কত সমস্যা? প্রতিদিন স্নান করে জল নষ্ট করার কোনো মানেই হয় না। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানকার মানুষ ঠিকমতো খাওয়ার জলও পায় না, আর আপনি কিনা স্নান করে মিছিমিছি জল নষ্ট করতে চান?
বৌদি, আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা সুন্দর তথ্য দেওয়ার জন্য। আসলে বৌদি, আমি গন্ধে টিকতে পারছি না, আমি এখন যাই। আমি না হয় অন্য কোনো দিন আসবো। কি হয়েছে রামু, তুই এমন মন খারাপ করে বসে আছিস? আসলে আমি তোকে একটা কথা বলতে চেয়েছিলাম। কিছু মনে করিস না ভাই। কি হয়েছে আবার? নিশ্চয়ই আমার বউকে নিয়ে কিছু ঝামেলার সৃষ্টি হয়েছে। আসলে আমার বউয়ের ব্যাপারে অভিযোগ শুনতে শুনতে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। আর বলিস না ভাই, সেদিন আমার বাড়িতে কাঁচা লঙ্কা শেষ হয়ে গিয়েছিল। আমার বউ গিয়েছিল তোদের বাড়িতে কাঁচা লঙ্কা চাওয়ার জন্য। আর যখন তোর ঘরে ঢুকলো তখন দেখলো তোর ঘর একেবারে অগোছালো। তোর ঘরের চারিদিকে ময়লা আবর্জনায় ভরা, আর তোর বউয়ের গায়ে থেকে খুব বিশ্রী দুর্গন্ধ আসছিল। তুই আমার বন্ধু মানুষ, আমার মনের দুঃখের কথা তোকে আর কি বলবো ভাই। আমার বউ মাসে 2-1 বার স্নান করে। নিয়মিত স্নান না করার কারণে ওর শরীর থেকে এমন বিশ্রী দুর্গন্ধ বের হতে থাকে। আমি যে কি কষ্ট করে সংসার করছি তাকে তোকে আর বোঝাতে পারবো না। আমি যে কি কষ্ট করে সংসার করছি তা আমি তোকে আর বোঝাতে পারবো না ভাই। আরে ভাই, তোর বউ আসলে ভীষণ মোটা, তাই এত অলস। কোনোভাবে তার ওজনটা যদি একটু কমানো যায় তাহলে হয়তো সে আবার ঠিক হয়ে যাবে। আমি যে কিভাবে কি করব তা নিজেও ঠিক বুঝতে পারছি না। ও তো আমার কোনো কথাই শোনে না। কাজ করা তো অনেক দূরের কথা, এইভাবে অলস হয়ে শুয়ে থাকতে থাকতে ওর ওজন এতটাই বেড়ে গেছে। হা হা হা, তুই আমাকে 1 মাস সময় দে বন্ধু। আমি এমন কিছু কাজ করব যে তোর বউয়ের ওজন একেবারেই কমে যাবে। আরে ভাই, তুই আমার বউয়ের ওজন আর অলসতা যদি দূর করতে পারিস তাহলে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। আরে ভাই, আমাকে তোকে কিছুই দিতে হবে না, তুই শুধু আমার পাশে থাকিস। বৌদি, ও বৌদি, বাড়িতে আছেন? আরে ভাই, এতদিন পরে হঠাৎ করে আজ আমাদের বাড়ি? তা কি ব্যাপার? শোনো, আগে থেকেই বলে নিচ্ছি, আমি তোমার জন্য টিফিন খাবার দাবার বানাতে পারবো না। আমার শরীর একদম ভালো নয়। বৌদি, আপনাকে একটা খবর দিতে এলাম। আপনি তো সারাদিন শুয়ে পড়ে ঘুমোন, আর ওদিকে আপনার স্বামী অন্য একজন মহিলাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। কি বলছেন কি ভাই? এটা এটা কি করে সম্ভব? না না, আমি একদম বিশ্বাস করি না। আমার স্বামী কখনোই আমার সাথে এমন খারাপ কাজ করতে পারেন না। সে আমাকে অনেক ভালোবাসে। আরে বৌদি, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের গ্রামের ওপারে যে বটগাছ আছে সেখানে প্রতিদিন সকালে আপনার স্বামী এবং সেই মেয়েটি দেখা করে। আপনি নিজের চোখে গিয়ে দেখতে পারেন। কিন্তু ভাই, ওই জায়গাটা যে এখান থেকে 5 কিলোমিটার দূরে। এত দূরে আমি প্রতিদিন যাব কি করে? আর কি করবেন বৌদি, নিজের সংসার বাঁচানোর জন্য এটুকু তো আপনাকে করতেই হবে। আপনি প্রতিদিন সেই বটগাছ পর্যন্ত গিয়ে খোঁজ নিয়ে আসবেন আপনার স্বামী প্রতিদিন ওই মেয়েটির সাথে দেখা করে কিনা। কিন্তু ভাই, আমার স্বামী প্রতিদিন এমন কেন করছে আমি সেইটাই তো বুঝতে পারছি না। সেদিন আপনার স্বামী আপনার নামে আমার কাছে অনেক আজে বাজে কথা বলেছে। আপনি নাকি নিয়মিত স্নান করেন না, ঠিকমতো রান্নাবান্না করেন না, আর এই কারণেই সে আরও একটা বিয়ে করতে চায়। হে ভগবান, আজকে আমার ভুলের জন্যই আমার সংসার আমার হাতছাড়া হতে চলেছে। কিন্তু বৌদি, মনে রাখবেন, আগে আপনাকে আপনার স্বামী এবং ওই মেয়েটিকে হাতে নাতে ধরতে হবে, তারপরেই আমরা ওদেরকে বিচার করব। যে করেই হোক, আগে আমাকে ওকে আর ওই মেয়েটিকে হাতে নাতে ধরতে হবে। এত হাঁটতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। কত বছর হয়ে গেল আমি এত হাঁটিনি। আমার ওজনও অনেক গুণ বেড়ে গিয়েছে। কই, কাউকেও দেখতে পাচ্ছি না তো। মনে হয় সতর্ক হয়ে গিয়েছে, তাই বোধহয় আজ ওই মেয়েটির সাথে দেখা করতে আসেনি। না,
এতে কোনো সমস্যা নেই। আগামীকাল আমি আবার আসবো এখানে। এখন আমি বাড়িতে ফিরে যাই। আরে ও গিন্নি, এত সকাল সকাল তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে দেখে তো আমি ভীষণ অবাক হয়ে গিয়েছি। এইরকম দৃশ্য আমি অনেক দিন দেখিনি। তুমি বিছানা ছেড়ে এত সকাল সকাল কেন উঠেছো? এখন থেকে নিয়মিত প্রতিদিন সকালে আমি বিছানা ছেড়ে উঠবো। আমি আমার স্বামীর অনেক যত্ন নেব। তুমি এখানে এখন একটু বসো, আমি একটু স্নান করে আসি। তারপরে আমি তোমার জন্য রান্না করব। আরে গিন্নি, আজ সূর্য কোন দিকে উঠেছে? আজ তুমি আমার জন্য রান্না করবে? এটা কি করে সম্ভব? এখন থেকে আমি তোমার জন্য রান্না করব, আর প্রতিদিন আমি স্নান করব। আমার গায়ে থেকে আর কখনোই যেন দুর্গন্ধ না বেরোয়। তুই আমার বাড়িতে গিয়ে বৌদিকে কি বলে এসেছিস? যাই হোক, একদিক থেকে খুব ভালোই হয়েছে। তোর ওষুধ খুব ভালোভাবে কাজে লেগেছে। মনে হয় তোর বৌদি সোজা হয়ে গেছে। আজ সকালে বোধহয় ওই বট গাছের কাছে আমার খোঁজেই গিয়েছিল। আরে ভাই, আমি তোকে বলেছিলাম না, তোর বউকে সোজা করা আমার মাত্র একটা দিনেরই কাজ। যাই হোক, বেচারিকে আর কষ্ট দিস না। সে তো এখন নিয়মিত প্রতিদিন স্নান করে আর তোর জন্য অনেক রান্না করে। ভাই, তুই তো আমার অনেক উপকার করলি, কিন্তু এখন যে কি করব? আমাকে একটু বুদ্ধি দে। কি করব মানে? আমরা দুই বন্ধু মিলে এখন তোর বাড়িতে যাব আর বৌদির কাছে মিথ্যে কথা বলার জন্য ক্ষমা চেয়ে নেব। এত কিছুর পরেও তুই চিন্তা করে দেখ, আমার মোটা বউ আমাকে কতটা ভালোবাসে, আমার জন্য সে কতটা ভাবে। যখনই শুনেছে আমি অন্য কাউকে বিয়ে করতে চলেছি, ঠিক তখনই সে আমার জন্য পাগল হয়ে গেছে। এটা তুই একদম ঠিক বলেছিস। চল, দেরি করা একদম উচিত হবে না। বৌদিকে আমরা আর কষ্ট দেব না। বৌদি, আমরা আপনার সাথে মজা করেছি। আসলে ওর কোনো মেয়ের সাথেই কোনো রকম সম্পর্ক নেই। আপনি যাতে ওজন নিয়ন্ত্রণে আনেন আর সংসারের প্রতি যত্নশীল হন, সেই কারণেই বানিয়ে বানিয়ে এগুলো বলেছি। ভাই, আপনার উপরে কোনো অভিমান নেই। আপনি যা করেছেন তা একদম ঠিক কাজই করেছেন। আসলে আমি অনেক বেশি উদাসী হয়ে গিয়েছিলাম। আমার আরো বেশি যত্নশীল হওয়া উচিত ছিল স্বামীর প্রতি। ঠিক আছে বৌদি, আপনারা এখন নিজেদের মধ্যে মান অভিমান শেষ করুন। এখন তাহলে আমি আসি। আমি আর কখনো তোমাকে অযত্ন করব না গো। তুমি দয়া করে আমাকে ক্ষমা করো। গিন্নি, আর কোনো কষ্ট নয়। এখন থেকে আমরা সুখে শান্তিতে থাকবো।